হবে যে আমরা দেখেছিলাম আগের ক্লাসে যে কম্পোনেন্টস অফ আ সেন্টেন্স, একটা বাক্য, সেই বাক্যের মধ্যে কি কি রয়েছে। তো মেনলি আমরা দেখেছিলাম সেই বাক্যের মধ্যে রয়েছে সাবজেক্ট তো রয়েছেই সেন্টেন্স ক্ষেত্রে, এবং তারপর ভার্ব ছিল, এবং তারপর এখানে আমরা লিখেছিলাম আদার ওয়ার্ডস, বা এটাকে আমরা বলেছিলাম এক্সটেনশন। আশা করি তোমাদের মনে পড়ছে। এবার এই আদার ওয়ার্ড এবং এক্সটেনশনটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি অবজেক্ট বলেছি, এটা কমপ্লিমেন্ট বলেছি, অ্যান্ড আর একটা বলেছি অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে, এই ছিল আমাদের আগের দিনের স্ট্রাকচারটা, মেন স্ট্রাকচারটা। এবার তার মধ্যে আমরা পুরো সাবজেক্ট থেকে, শুধু প্রাইমারি টেট বলে নয়, যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ যে কোনো পরীক্ষাতে বেসিক থেকে কোয়েশ্চেন আসে, এবং সাবজেক্ট রিলেটেড প্রিভিয়াস ইয়ার্সও আমি কিন্তু কমপ্লিট করেছি। একটা দুটো করেছি ঠিক আছে, কিন্তু কনসেপ্ট যে বুঝে যাবে তাকে একটা দিলেও যা পারবে সে 100টা দিলেও সে পারবে, স্বাভাবিক সেটা, তাই না? তো এটা কমপ্লিট করেছি। আজকে আমরা যেটা করব সেটা অবজেক্ট, এটাকে আগে ধরি, তারপর কমপ্লিমেন্টে যাওয়ার চেষ্টা করছি। এবং সব কিছু হয়ে গেলে তো ভালোই, কিন্তু আমি তো খুঁটিয়ে পড়াবো, তাই চলো অবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। অবজেক্ট, দেখো, সাধারণত আমরা এটুকু জানি যে অবজেক্ট হচ্ছে যে বাক্যে যে ক্রিয়া বা অ্যাকশন, ভার্ব, সেই ভার্বকে অবজেক্ট কিভাবে করি, ভার্বকে কি নয়তো কাকে দিয়ে প্রশ্ন করি। কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তাকে আমরা বলবো অবজেক্ট। ঠিক, এটা একদম ঠিক, 100%। এবার এটা তো গেলই। এবার অবজেক্টকে আমি আরো তোমাদেরকে দেখাচ্ছি, অন্য স্লাইডে দেখাই দাঁড়াও। অবজেক্ট কত রকমের হতে পারে? দু রকম ক্যাটাগরি। আচ্ছা, অবজেক্ট কার কার হতে পারে আগে আমরা দেখি, তারপর অবজেক্ট কত রকমের হতে পারে দেখছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় তাকে আমরা বলি অবজেক্ট। যেমন শি ডেলিভার্ড আ লেটার, সে একটা চিঠি ডেলিভার করেছে। হলো, তাহলে এখানে আমি ভার্ব কোনটা বা অ্যাকশন কোনটা, না ডেলিভার। এখানে ভার্ব বা অ্যাকশন হচ্ছে ডেলিভার। তো একে আমি প্রশ্ন করব কি ডেলিভার করেছে, আর লেটার একটা চিঠি। তো এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে তোমার অবজেক্ট। ঠিক আছে, এবার এই যে অবজেক্ট, অবজেক্ট কার হতে পারে? অবজেক্ট কি স্যার এই ভার্বের হতে পারে শুধু? আমি কি দেখালাম তোমাদের এখানে, কিন্তু আমি অবজেক্ট দেখালাম ভার্বকে প্রশ্ন করে, তাহলে এই অবজেক্টটা কার? ভার্বের অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এবার আমি তোমাদেরকে যেটা দেখা যাচ্ছে, ভার্ব ছাড়াও অবজেক্ট আরেকজনের হতে পারে, সে কে সেটা দেখে নিই। ধরো অবজেক্ট একটা হচ্ছে ভার্বের, এখানে লিখে দিই ভার্বের অবজেক্ট, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি যে উত্তরটা, সেটা অবজেক্ট। আর একটা অবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, আর একটা অবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। সেটা তো নতুন শুনলাম, এই ব্যাপারটা কি? এবং এই ব্যাপারগুলো জানি না বলে আজকে এরর কারেকশন থেকে শুরু করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস আমাদের কাছে কঠিন লাগে। এবার তুমি এই জিনিসগুলো জেনে গেলে দেখবে সব কিছু এর উপর ডিপেন্ড করেই কিন্তু প্রশ্ন আসে। কিরকম? প্রিপোজিশনের অবজেক্টটা কিরকম দেখো, ভার্বের অবজেক্ট বলার প্রয়োজন নেই, দেখিয়ে দিলাম। প্রিপোজিশনের অবজেক্টটা হচ্ছে কোনো একটা প্রিপোজিশন। ঠিক আছে, ইন, অন, অফ, আরও রয়েছে, সবাই আমরা জানি প্রিপোজিশন কোনগুলো। প্রিপোজিশনের পরে যে আসে, প্রিপোজিশনের পরে যে আসে একদম কনফার্ম 100%, ছোট ছোট জিনিসগুলো থেকে ট্রিক দিয়ে প্রশ্ন আসবে। প্রিপোজিশনের পরে যদি তুমি এখানে কোনো কিছু দেখতে পাও, তো সেটা হবে হয় নাউন নয়তো প্রোনাউন। অন্য কোনো পার্টস অফ স্পিচ আসতে পারে না। চোখ বন্ধ করে তোমাকে যদি প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড দেয়, দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি চারটে অপশনের মধ্যে দেখবে নাউন আছে কিনা, নাউন না থাকলে দেখবা প্রোনাউন থাকবে, এবং সেটাই হবে আনসার। ঠিক আছে, এবার এই প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে না, এই নাউন বা প্রোনাউনটাই হচ্ছে এখানে অবজেক্টের কাজ করে। কার অবজেক্ট? এই প্রিপোজিশনটার।
তাহলে অবজেক্ট দুজনের হতে পারে। আমি অবজেক্টের ভাগ কিন্তু এখানে করছি না, ভাগ আকারে দেখাচ্ছি ঠিক আছে, বাট এটা ভাগ নয়, অবজেক্ট দুজনের হতে পারে। একটা হচ্ছে ভার্বের অবজেক্ট আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের পরে যে নাউন প্রোনাউনটা থাকে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। যেমন একটা উদাহরণ দেখো, শি ইজ ফন্ড অফ মি, সে আমাকে পছন্দ করে, সে আমার প্রতি আসক্ত, এরকম আর কি। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে অফটা কি, অফটা প্রিপোজিশন হলো, অফের পর এটা কি, প্রিপোজিশনের পরে যে থাকবে সে হয়তো হবে নাউন নয়তো প্রোনাউন, এবং সেটা আর কিসের কাজ করবে, সে সেই নাউন প্রোনাউনটা কিসের কাজ করবে, অবজেক্টের কাজ করবে। তাহলে মি হচ্ছে এখানে প্রোনাউন এবং মি হচ্ছে কি, এটা অবজেক্ট। কার অবজেক্ট, প্রিপোজিশন অফের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এইটাকে বলবো প্রিপোজিশনের অবজেক্ট। আর ধরো এরকম দিল, হি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। এই বাক্যে অবজেক্ট বের করো তো। এই বাক্যে অবজেক্ট বের করতে গেলে আমি কি করব, ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে গেভ। কি দিয়ে প্রশ্ন করো, সে কি দিয়েছিল আমাকে, পেন দিয়েছিল। তো পেন একটা অবজেক্ট, আরো কিন্তু একটা অবজেক্ট আছে, একটা বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে, একটা বাক্যে একের বেশি অবজেক্ট থাকতে পারে। এই বাক্যে দেখো দুখানা অবজেক্ট আছে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলাম, এবার কাকে দিয়ে প্রশ্ন করো তো, কাকে পেনটা দিয়েছিল, আমাকে। দুখানা অবজেক্ট পেয়ে গেলাম। অর্থাৎ এখানেও আমি শেখাচ্ছি তোমাদেরকে যে দুখানা অবজেক্ট কি নাম, কেন দেয়, কে কার পরে বসবে, এবং ইন্টারচেঞ্জ করলে কি হয় সব বলবো। আমি অবজেক্টের ব্যাপারে ডিটেলে বলবো আজকে, কোনো প্রবলেম নেই। এখন যেটা আমি এখানে শেখাতে চাইছি যে এই বাক্যে দেখো নিচের যে বাক্যটা মি লিখেছি, শি ইজ ফন্ড অফ মি, এই বাক্যের মি হচ্ছে অবজেক্ট। কার অবজেক্ট, প্রিপোজিশন অফের অবজেক্ট। কিন্তু এই বাক্যে মি, এটাও তো অবজেক্ট বের করলাম, আবার এটা অবজেক্ট বের করেছি, পেনটাকে পরে আলোচনা করব, এখন মিটাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই যে অবজেক্ট বের করেছি মিটা, এই কিন্তু কার অবজেক্ট, ভার্বের অবজেক্ট, কারণ ভার্বকে প্রশ্ন করে বের করেছি, ভার্বের পাশে রয়েছে। তাহলে এই মিটা ভার্বের অবজেক্ট আর এই মিটা প্রিপোজিশনের অবজেক্ট, মাথায় থাকলো? বেশ, এবার আমরা অবজেক্টের ভাগে আসব। অবজেক্টকে আমরা দুভাগে ভাগ করব, ঠিক আছে, অবজেক্টকে আমরা দুভাগে ভাগ করব। চলো শুরু করি তাহলে ভাগ করা। অবজেক্ট দুভাগে ভাগ করি, একটা বলবো ডাইরেক্ট অবজেক্ট আর একটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, ডাইরেক্ট অবজেক্ট স্যার এইগুলো পরীক্ষায় আসে, আমি প্রতিটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যে কোনো পরীক্ষা নিয়ে আসো, আমি যা যা কাল থেকে বলছি, মানে গত ক্লাস থেকে সবগুলো পরীক্ষায় এসেছিল, মানে তোমরা ধরতে পারো না তো, এবং সেইভাবে ধরাই না তো, তো ধরবে কি করে, কিভাবে আমি এই থিওরিগুলোকে কাজে লাগিয়ে যে অবজেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট, কে কার আগে পরে বসে, এইগুলো কিভাবে এরর কারেকশনে, কিভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, কিভাবে ক্লোজ টেস্টে, কিভাবে প্যারাজাম্বল বা তোমার পিকিউআরএস এর কাজে লাগাবো, তো আমরা জানি না। ওই জন্যই তো কঠিন আমাদের কাছে ক্লোজ টেস্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেগুলো। তো এই বেসিক এই ক্লাসটা তোমাকে শিখতেই হবে। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কোনগুলো না, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমার যেগুলো বস্তুবাচক অবজেক্ট। তবু একটা ভালোভাবে আমি লিখে দিচ্ছি, এখানে বস্তুবাচকটা লিখেই রাখি, অনেকের অনেক রকম সুবিধা হতে পারে। বস্তুবাচক অবজেক্ট, এটাকে আমি কিভাবে বের করব, চোখে দেখলেই বুঝতে পারবো বস্তুবাচক। তাছাড়াও তুমি এখানে ভার্বকে যদি ভার্বকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, হোয়াট দিয়ে, কি দিয়ে যদি প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে সেইটাকে আমরা বলবো তোমার ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট অবজেক্ট, আমি ডিও লিখে দিলাম, আবার অনেকে আবার প্রবলেম হতে পারে। ডাইরেক্ট অবজেক্ট হলো সিটি, ওবিজেই সিটি। বেশ, ইনডাইরেক্ট অবজেক্টটা কি, অন্য খালি লিখি, কেমন লাগছে। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে তোমার ব্যক্তিবাচক, ঠিক আছে, ব্যক্তিবাচক অর্থাৎ ভার্বকে তুমি যদি কাকে দিয়ে প্রশ্ন করো বা কাদেরকে, কাকে বা কাদেরকে একই জিনিস, এটা দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে তাকে তুমি বলবে
ইনডাইরেক্ট অবজেক্ট, আমি আই অবজেক্ট লিখলাম মানে ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে, মাথায় থাকবে ইনডাইরেক্ট অবজেক্ট। আমি এগুলোকে উদাহরণে দেখাই তোমাদেরকে। দেখো, ধরো একটা ছোট উদাহরণে নিলাম, যেটা আগে বললাম, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, হি গেভ মি আ পেন। এবার তোমার কি করতে হবে, গেভকে প্রশ্ন করলাম কি দিয়েছিল, পেন, এটা একটা অবজেক্ট, কাকে দিয়েছিল, আমাকে, তাহলে এই বাক্যে দুটো অবজেক্ট রয়েছে, তার মধ্যে একটা দেখো প্রাণীবাচক, বা কি দিয়ে প্রশ্ন করছে, কি দিয়েছিল, পেন, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট। এই জায়গায় গন্ডগোল করে ফেলবে না, হ্যাঁ, বস্তুবাচকটাকে ডাইরেক্ট আর ব্যক্তিবাচকটা ইনডাইরেক্ট। কিভাবে মনে রাখবে, ব্যক্তিকে মানুষ মানুষ ইনডাইরেক্টলি কথা বলে, সোজাসুজি বলে না এখনকার দিনে, এরকম করে মনে রাখতে পারো ট্রিক। ওকে, যেটা করছি, এবার আমরা যেটা পাবো, ভার্বকে কাকে দিয়েছিল, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো, তাহলে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বাক্যে দুখানা অবজেক্ট রয়েছে। ক্লিয়ার? দিতে পারে এভাবে একটা লাইন তুলে বললো এটা কি অবজেক্ট, তুমি জানো অবজেক্ট কি অবজেক্ট জানো না, তখন কি করবে, ওই জন্য এটা লিখে দিলাম। অবজেক্ট অনেক রকম হয়, কগনেট অবজেক্ট বলে একটা জিনিস রয়েছে, ওটা আলাদা পর্যায়ে পরের লেভেলে পড়াবো, ঠিক আছে। কগনেট অবজেক্ট রয়েছে, প্রচুর কি অবজেক্ট রয়েছে। তো আপাতত তোমাদের যেটা বেসিকের জন্য জানতে হবে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টটা জানো তাহলে হবে। এবার এখান থেকে একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে, ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে আসে। দেখো স্যার, সে আমাকে একটা পেন দিয়েছিল, এটাকে যদি এরকম লিখি, হি গেভ এ পেন, আগে আমি ডাইরেক্টটাকে যদি লিখি, এই অবজেক্টটাকে আগে লিখি, আর ইনডাইরেক্টকে আমি যদি পরে করে দিই, এটা কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হয়তো হবে না, কিন্তু স্ট্রাকচারটার পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। ধরো তুমি এরকম লিখলে, সাবজেক্টের পর ভার্ব দিলে, ঠিক আছে, তারপর তুমি চাইছো ডাইরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে, ডাইরেক্ট অবজেক্টটাকে আগে লিখতে চাইছো, তাহলে তোমাকে কিন্তু এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট লেখার আগে তোমাকে একটা টু কিংবা ফর দিতে হবে অর্থ অনুযায়ী, তারপর তুমি কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট বসাতে পারবে। ভিভিভিভিআই এর স্ট্রাকচারটা কত জায়গায় প্রয়োজন হবে লিখতে, বলতে, পড়তে, তা ঠিক নেই। এই স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখে দিই এরর কারেকশনে দেয়, ধরতে পারে না অনেকে, বেসিক না থাকলে কি করে ধরবে সে। ধরো দিল তোমাকে এরকম করতে, হি গেভ এ পেন মি, শুনেই দেখো কেমন লাগছে, হি গেভ এ পেন মি, উল্টে দিল, মানে পেনটাকে আগে দিয়ে দিল, মানে ডাইরেক্ট অবজেক্টটাকে আগে দিল, ইনডাইরেক্টটাকে পরে দিল। এবার বলছে বাক্যটাকে ঠিক করো। এবার তাহলে কি হবে, এখানে ঠিক কিভাবে করব আমরা, শুনে রাখবে। আমি কি বললাম, যে সাবজেক্টের পর ভার্ব দিল, তারপর যদি ডাইরেক্ট অবজেক্ট আগে আসে, আসুক না কেন, ডাইরেক্ট অবজেক্ট আগে এসছে, পেন এসছে, আসুক, কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট যদি পরে আসে, তার আগে একটা টু বা ফর দিতে হবে, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট মি এর আগে একটা টু লাগবে। সে আমাকে একটা পেন দিয়েছিল, ঠিক আছে, যদি এরকম অর্থ হয় সে আমার জন্য পেন দিয়েছিল, তখন ফর মি করতে হবে, মানে টু আর ফরটা অর্থ অনুযায়ী বসাবো। ক্লিয়ার? হি গেভ মি আ পেন টু মি, এবার ঠিক হলো। আর যদি যদি তোমার ইনডাইরেক্টটা যেমন এই উপরে উদাহরণে আছে, ইনডাইরেক্টটা যদি আগে চলে আসে, তাহলে ডাইরেক্ট অবজেক্টের আগে কোনো টু বা ফর হবে না, অর্থাৎ আমি ওটাও লিখে দিই, কারণ অনেকে গন্ডগোল করে ফেলে। ধরো লিখলাম সাবজেক্ট, সাবজেক্টের পর দিলাম ভার্ব, এরপর তোমার ইনডাইরেক্টটা আগে আসছে, ধরে নাও ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসবে, তাহলে কিন্তু ডাইরেক্ট পরে বসছে, ধরো, তাহলে এখানে টু বা ফর যদি থাকে তাহলে সেটা ভুল আছে, কেটে দেবো, তাই না। যেমন আমরা উদাহরণে কি দেখলাম, আমরা উদাহরণে দেখলাম হি গেভ, ইনডাইরেক্ট অবজেক্ট কি, ব্যক্তিবাচক কোনটা, মি, এ পেন, ডাইরেক্ট লিখে দিয়েছি, দেখো এখানে টু দিয়েছি, হি গেভ এ পেন, হি গেভ মি টু এ পেন দিয়েছি, দিইনি, এই হচ্ছে ব্যাপার। তো অবজেক্ট নিয়ে আর কোনো রকম প্রবলেম হবে না, এইগুলো জানলেই তোমার কোয়েশ্চেন সলভ করতে পারবে। এবার আমরা আসব কমপ্লিমেন্ট, যে জায়গা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কনফিউজিং জায়গা, বুঝতে হবে আমি
এত সুন্দর করে ধীরে ধীরে টুকটুক করে বলবো, আশা করি প্রবলেম হবে না। তবুও যদি প্রবলেম হয় আমাকে জানাবে, আমি অডিও করে হোয়াটসঅ্যাপ করে দেবো, ঠিক আছে? বেশ, যেটা বলছিলাম, আমরা তাহলে দেখলাম সাবজেক্ট শেষ হলো। ভার্ব তো একটা আলাদা পার্টিকুলার একটা চ্যাপ্টার, পরে হবে। তাও ভার্বের এখন কমপ্লিমেন্ট বলতে গেলে ভার্ব অনেকটা আলোচনা হবে, এখানে হয়ে যাবে। অবজেক্ট কমপ্লিট করলাম, কমপ্লিমেন্টটা এগিয়ে যায়। অ্যাডভার্বিয়াসও ইজি জিনিস, এটা পরে হচ্ছে, এখন কমপ্লিমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চলো দেখো, তাহলে এবার আমি যেটা লিখবো, হেডিং দিচ্ছি কমপ্লিমেন্ট। দেখো, কমপ্লিমেন্টের যদি তুমি ডেফিনিশন আমাকে দিতে বলো, অবশ্যই দেবো, তবে এর বাংলাটা কি আমি একটু বলে রাখি। এর বাংলাটা তুমি বলতে পারো পরিপূরক। পরিপূরক, ঠিক আছে? পরিপূরক কি, ব্যাপারটা কি, ঠিক এরকম। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস পরীক্ষায় বহুবার আসে, সেটা হচ্ছে এই বানানটা, আই, MENT। দেখো আমি উপরে লিখেছি ই, আর এটা হচ্ছে আই, বাকি সব এক। এই দুটোর মধ্যে ডিফারেন্স জানতে হবে, কারণ পরীক্ষায় দেয় শূন্যস্থান পূরণে, তখন কনফিউশন তৈরি হয়। তো এই কমপ্লিমেন্ট, এই যে ই আছে, এটা মানে পরিপূরক, আর আই যেটা রয়েছে এটার মানে হচ্ছে প্রশংসা, ঠিক আছে? এটা আলাদা জিনিস, এর সাথে কোনো সাথ নেই, এটা কিন্তু আলাদা রাফ সাইডে লিখে নেবে, ফুটনোট করবে ছোট ছোট করে। প্রশংসা এর মানে মনে রাখার জন্য আমি যেমন ভাবে মনে রেখেছি বা রেখেছিলাম, এখন তো মুখস্থ হয়ে গেছে পড়িয়ে পড়িয়ে, তোমরা কিভাবে মনে রাখতে পারো গোলমেলে, মানে যে ইজি জিনিস স্যার, কিন্তু অনেক সময় এটাই আবার পরীক্ষাতে গোলমেলে পেকে ফেলে। তো তোমার কি করতে হবে, এটা মনে রাখা একটা ট্রিক বল জানতে পারো, বা আমি আমার মতো করে বলি, তোমরা তোমাদের মতো করে ভাবতে পারো। পার্থক্য একটা হচ্ছে ইতে, আর একটা হচ্ছে আই। এটা ই আছে, এটা আই আছে। দেখো, আইটা খেয়াল করে একটু দেখো, আয়ের মাথায় ফুট কি রয়েছে, তো এটা কি অনেকটা টিপের মতো, মহিলারা টিপ পরে, তো মহিলারা ধরো একটা কেউ কপালে টিপ পড়েছে, তো কপালে টিপ দিলে তার কেমন লাগবে, একটু ভালো লাগবে, ঠিক আছে? একটু ভালো লাগছে, তো তুমি তখন কি করছো, মহিলাটাকে দারুণ তো প্রশংসা করছো, ঠিক আছে? তো তুমি এইভাবে মনে রাখতে পারো যে আই ফোঁটা যেটা রয়েছে তার মানে এটা টিপের কাজ করছে একটা মহিলার কপালে, কেমন লাগছে, তাকে দারুণ লাগছে, তো এটা তুমি প্রশংসা করছো। তো কমপ্লিমেন্ট এইটা তুমি প্রশংসা, বাকি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে পরিপূরক। ক্লিয়ার? এবার তাহলে আমি এটাকে তাহলে মুছে দিচ্ছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে, জিনিসটা কি, খায় না মাথায় দেয়, কি করে, ডেফিনিশন বা কি, একটু দেখে নিই চলো। বলছে, আমি একটু ইংলিশে লিখে দিই ডেফিনিশনটা, তারপর হচ্ছে আ ওয়ার্ড, কমপ্লিমেন্ট বলছে, এটাই ডেফিনিশন, আলাদা করে এখানে লিখে দিই, নাহলে আবার ওটার মনে হবে। এ ওয়ার্ড, ক্যাপিটাল দেবে প্রথম অক্ষর, অর আ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দ, অথবা আমি লিখতে লিখতে বাংলাটা বলে দিচ্ছি, একটা শব্দ অথবা এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ, ওয়ার্ডস দ্যাট গিভ আস, যেটা আমাদেরকে দেয়, কি দেয়, এনি ইনফরমেশন, এনি ইনফরমেশন, কোনো তথ্য, কোনো তথ্য দেয়, ঠিক আছে? কার ব্যাপারে, অ্যাবাউট আ সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টের ব্যাপারে, অর অ্যান অবজেক্ট, অথবা কোনো একটা অবজেক্টের ব্যাপারে। তাহলে কমপ্লিমেন্টের ধারণা ক্লিয়ার? কমপ্লিমেন্ট কাকে বলছি, যে একটা কমপ্লিমেন্ট একটা শব্দ হতে পারে, আবার তোমার শব্দগুচ্ছ হতে পারে, ঠিক আছে? অর্থাৎ একাধিক শব্দ মিলিয়ে হতে পারে, এবং তাদের কাজ কি, তারা কোনো ইনফরমেশন দেয়, কার ব্যাপারে, না কোনো একটা সাবজেক্টের ব্যাপারে, নয়তো কোনো একটা অবজেক্টের ব্যাপারে, ঠিক আছে? এটা মাথায় রেখো। বেশ, এবার এটা নাই গেল,
মনে রাখবে একটা বাক্যে কমপ্লিমেন্ট যদি থাকে, ধরো সাবজেক্ট, এটা ভার্ব, এখানে কমপ্লিমেন্ট রয়েছে। কমপ্লিমেন্ট কখন থাকবে, কখনই বা অবজেক্ট থাকবে, কখনই বা অ্যাডভার্বিয়াস থাকবে, সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা আমি বলতে চাইছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট একটা বাক্যে থাকে, সেই কমপ্লিমেন্টটা কোন কোন পার্টস অফ স্পিচের কাজ করতে পারে তোমাকে জানতে হবে। ঠিক আছে, একটা বাক্যের কমপ্লিমেন্ট হয় নাউন হবে, নয়তো প্রোনাউন হবে, নয়তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হবে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হবে। এই তিনটে হয় নাউন, নয় প্রোনাউন, নয়তো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা বাক্যের কমপ্লিমেন্ট হবেই। আমি প্রতিটা উদাহরণ দিয়ে দেখাবো যে নাউন কখন হচ্ছে কমপ্লিমেন্টটা, কখন প্রোনাউন হচ্ছে, কখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। ওর জন্য একটু সময় লাগবে, আস্তে আস্তে আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এই কমপ্লিমেন্টটা জানবার জন্য তোমাকে কিন্তু একটু পিছিয়ে আসতে হবে, মানে এই ভার্বের ব্যাপারে একটু তোমাকে অনুসন্ধান করতে হবে, ভার্বের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। কিরকম খোঁজ খবর? জাস্ট ভার্বের একটা পোর্শন, ছোট্ট একটা পোর্শন আমি একটু বলে নিই, তাহলে তবেই কিন্তু কমপ্লিমেন্টটাই যেতে পারবো, নয়তো মাথার উপর দিয়ে তোমাদের চলে যেতে পারে। তাই আমি চাইছি না দ্বিতীয়বার এই ক্লাসটা আবার নিতে হয়। আমি একটু ভার্বের ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব। একটা বাক্যে মিনিমাম একটা ভার্ব থাকতে পারে এবং সেই ভার্বটাকে বলা হয় মেন ভার্ব। আমি একটু গল্পের ছলে বলছি, একটা বাক্যে মিনিমাম একটা ভার্ব থাকতে পারে এবং সেই ভার্বটার নাম মেন ভার্ব। আর একটা বাক্যে ম্যাক্সিমাম কটা ভার্ব থাকতে পারে? যারা আমার কাছে পড়েছে তারা অলরেডি বলতে শুরু করেছে, জানি। একটা বাক্যে ম্যাক্সিমাম 4খানা ভার্ব থাকতে পারে। ঠিক আছে, 4খানা ভার্ব থাকতে পারে। একটা যদি ভার্ব থাকে সেটা মেন ভার্ব, আর যদি 4খানা ভার্ব থাকে তাহলে হচ্ছে শেষেরটা মেন ভার্ব হবে, প্রথমটা হেল্পিং ভার্ব হবে, মাঝের দুটো সাপোর্টিং ভার্ব হবে। ঠিক আছে, এত কিছু এবার আলোচনা করতে গেলে ক্লাসের সময় চলে যাবে, তাই আমি ভার্বের চ্যাপ্টার এটা বলবো। এখন যেটা বলছি, মেন ভার্বকে আমরা দুভাগে যদি ভাগ করি, এবং সেই দুভাগের মধ্যে প্রথম ভাগে আমি লিখবো লিঙ্কিং ভার্ব। অনেকে আছে যারা প্রথম নাম শুনলো, এই লিঙ্কিং ভার্ব থেকে যে কত প্রশ্ন আসবে, মানে লিঙ্কিং ভার্বটা অনেকটা ব্রিজের কাজ করবে, ওর উপরে দাঁড়িয়ে তুমি অনেক পার্টস অফ স্পিচকে সেপারেট করতে পারবে, অনেক এরর কারেক্ট করতে পারবে, ডিটেক্ট করতে পারবে। লিঙ্কিং ভার্ব মেন ভার্বকে একদিকে ভাগ করলে, আর একটা হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। এইখানেই কিন্তু ডিফারেন্সটা তুমি দেখতে পারবে অবজেক্ট আর কমপ্লিমেন্টের। ঠিক আছে, মেন ভার্বকে দুভাগে ভাগ করছি, লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব এবার কি, অ্যাকশন ভার্বটা আমাকে বলতে হবে না। অ্যাকশন ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, কোনো কিছু করা, যে থেকে যেখানে তোমার এনার্জি লাগছে, শক্তি লাগছে, খেলা করা, খাওয়া, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার লিঙ্কিং ভার্বটা কি তোমাদেরকে জানতে হবে, আমি জানিয়ে দিচ্ছি, চিন্তা নেই। দেখো, যদি বাক্যে কোনো কাজ না হয়, হ্যাঁ, বা যে ভার্ব, বাদ দাও, এটা না লিখে ওটাই লিখি, আরো ভালো লাগবে। যদি বাক্যে কোনো কাজ না হয় এবং নাউন বা প্রোনাউনের অবস্থা বর্ণনা করা হয়, তখন তাকে লিঙ্কিং ভার্ব বলে। ঠিক আছে, কিরকম? ধরো বললাম আমি উদাহরণ দিয়ে যে she is, বাদ দাও, he is a doctor। অনেকে আবার কি বলে জানো তো,
হি ইজ ডক্টর। গ্রামাটিক্যালি কিন্তু এ যদি না দাও না, শুধু যদি তুমি হি ইজ ডক্টর, হি ইজ টিচার এরকম বলো না, তাহলে কিন্তু এটা ভুল বাক্য। ভুল কেন ভুল বাক্য? রুল হচ্ছে যদি বাক্যে নাউন আসে এবং সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, অর্থাৎ যে নাউনটাকে তুমি গুনতে পারবে এবং সেটা যদি একটা হয়, তাহলে তার আগে আর্টিকেল এ বা অ্যান মানে একটা আর্টিকেল থাকবেই। একটা রুল আছে, নো সিগনাল নো ট্রেন, নো আর্টিকেল নো নাউন। যদি সিগন্যাল না দেয় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে না। ঠিক সেরকম করে যদি তুমি এখানে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে যাকে যে নাউনকে গুনতে পারবো এবং যেটা একটাই থাকবে, যেমন ডক্টর একটা টিচার এরকম, তো যদি গুনতে পারি এবং সে যদি একটাকেই বোঝায়, তাহলে তার আগে তোমাকে একটা আর্টিকেল মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু হবে না। ডক্টর হচ্ছে নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন গুনতে পারবো, তাহলে এখানে আমাকে একটা আর্টিকেল এ দিতেই হবে। আমি হয়তো বলবো সে ডাক্তার, কিন্তু তুমি লেখার সময় ইংলিশে হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার বা সে একজন ডাক্তার, এই কথাটা বলতে লিখতে হবে পুরোটাই, একটা কথা থাকবে না। সে ছাত্র, ট্রান্সলেশন হি ইজ আ স্টুডেন্ট, একটা এ লাগবে। তুমি সে ছাত্র দেখে হি ইজ স্টুডেন্ট বলে দিলে হবে না। ক্লিয়ার? যাই হোক, হি ইজ আ ডক্টর। তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম যে লিঙ্ক, আচ্ছা, হ্যাঁ, তো দেখো এই বাক্যে কোনো কাজ হচ্ছে, সে একজন ডাক্তার, এই বাক্যে কি কোনো কাজ হচ্ছে, কেউ কাজ করছে? যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই বাক্যে একটা কাজ আছে, কি কাজ? খেলা করাটা। কিন্তু এই বাক্যে সে একজন ডাক্তার, এখানে কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। এখানে কি হচ্ছে? এখানে তার এই যে সাবজেক্ট, হিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন, হয় নয় প্রোনাউন, যেহেতু এখানে হি তাই এ প্রোনাউন। তো এখানে এই প্রোনাউনটার অবস্থাটা বর্ণনা করছে যে কে, হি কে, সে কে, তার অবস্থা কি, সেই এই এই মানে পরিবেশে, আমাদের পরিবেশে, আমাদের সমাজে তার অবস্থান কি, না তিনি একজন ডক্টর। তো এটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। কে, সেটা কে বর্ণনা করছে, কে বলছে, ভার্ব ছাড়া তো বাক্য হয় না। কোন ভার্ব এই জিনিসটা বর্ণনা করছে, অবস্থা বোঝাচ্ছে? এই ইজ ভার্বটা। তো এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? যেমন দেখো, শি লুকস বিউটিফুল, সে সুন্দর দেখতে। আচ্ছা বলো তো, এই বাক্যে কি কোনো কাজ হচ্ছে? খেলা করা, ভাত খাওয়া, ছোটা হচ্ছে, কিছু হচ্ছে? হচ্ছে না। সে সুন্দর দেখতে দেখতে। তো এখানে কোনো কাজের কি ব্যাপার আছে? কাজে নেই। সো এখানে লুকস হচ্ছে তোমার কি করছে, সে যে বিউটিফুল, সে আর বিউটিফুল এটা একই জিনিস, তাই না? মানে তার কথাই বলা হচ্ছে, একজনই লোক। সেক্ষেত্রে লুকসটা তোমার লিঙ্কিং ভার্বের কাজ করছে। ওকে, এইখানে একটা জিনিস স্টার দিয়ে লিখে নেবে, একদম স্টার দিয়ে লিখে নেবে। কি? লুকের পর, লুকের পর কোনো, বাংলা লিখতে অসুবিধা হচ্ছে, যাই হোক, কোনো প্রিপজিশন না থাকলে লুক লিঙ্কিং ভার্বের কাজ করে। ইংলিশে বলেছিলাম না ব্যতিক্রম প্রচুর রয়েছে, লিঙ্কিং ভার্বের কাজ করে। ঠিক আছে? তাহলে আমি এখানে দেখবো লুক ভার্বটা থাকলে যে লিঙ্কিং ভার্ব তার মানে নেই। দেখবো লুক এর পর, মানে লুক ভার্বের পর যদি কোনো প্রিপোজিশন না থাকে, তবেই একে আমি লিঙ্কিং ভার্ব বলবো। যেমন শি লুকস বিউটিফুল, এখানে দেখো লুকের পর কোনো প্রিপোজিশন আছে? নেই। এটা তাহলে লুকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর যদি প্রিপোজিশন চলে আসে, তখন লুকটা তোমার হয়ে যাবে অ্যাকশন ভার্ব। যেমন দেখবে, দেখো তাকাও, শি ইজ লুকিং অ্যাট মি, ইংলিশ জল করে দেবো, জল। রেসপন্ড করতে হবে যা যা বলি, নাহলে কি হবে, গ্রুপে বলে দেবো। শি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছে, এখানে কিন্তু একটা অ্যাকশন হচ্ছে, তাকানো। তাছাড়াও ধরো তুমি মানে বুঝতে পারছো না, তুমি কিন্তু স্যার শিখিয়ে দিয়েছে লুক, আচ্ছা এই বাক্যে মেন ভার্ব কিন্তু লুক, আর ইজ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। ওকে, যাই হোক, তো লুক ভার্বটার পরে প্রিপোজিশন অ্যাট চলে এসছে, তাহলে লুক ভার্বটাকে আমি আর
লিঙ্কিং ভার্ব বলবো না, আমি একে বলবো অ্যাকশন ভার্ব। এই বাক্যেও লুক মেন ভার্ব, মেন ভার্বের মধ্যে এটা কি পড়ে যাচ্ছে, অ্যাকশন ভার্ব পড়ে যাচ্ছে। আর এই বাক্যেও দেখো একটাই ভার্ব আছে লুক, তো এটাও কি, এটা মেন ভার্ব, কিন্তু তার মধ্যে কি পার্টে পড়ে যাচ্ছে, লিঙ্কিং ভার্বের পার্টে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? যতটা বললাম আশা করি প্রত্যেককে এনজয় করছো, যে শেষ পর্যন্ত দেখবে, যে সিরিয়াস, যে সত্যি শিখবো বলে ক্লাস জয়েন করেছে, সে চোখ মানে সরাবে না, ক্লাস শেষ পর্যন্ত থাকবে। আর যাদের টাইম নেই, কথা বলার বলতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তারা চলে যাবে, রেকর্ড খুঁজবে, আমাকে চাইবে রেকর্ড, হ্যাঁ আমি দেবো না। পেড ক্লাসের জন্য আলাদা ব্যাপার, ফ্রি ক্লাসের জন্য আলাদা ব্যাপার, সো চিন্তা নেই, যাদের পেড ক্লাস হবে তাদের আলাদা ব্যাপার আছে অনেক কিছু। চলো নেক্সট। এই যা দিচ্ছি পে করেও পাবে না, পেড করে অনেকে। এবার দেখো, তাহলে আমি এটা কমপ্লিট করতে পারলাম। তাহলে এখান থেকে আমি যেটা বুঝলাম, যে লিঙ্ক, এই যে ভার্বটা এটা কি লিঙ্কিং ভার্ব হলো, তখন সেটা কমপ্লিমেন্টের কাজ করলো। ঠিক আছে, এবং সেটা কি কমপ্লিমেন্ট সেটাও আমি বলবো। লিঙ্কিং ভার্ব মানেই যে এখানে কমপ্লিমেন্ট থাকবে এটাও আবার ব্যাপার নয়। এবার মানে এটা দেখো, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এবার বুঝে যাও, যদি কখনো সাবজেক্টের পর, আচ্ছা আগে আমি ভাগটা করে দিই, কমপ্লিমেন্ট কয় প্রকার, তারপর আমি তার ভাগ বলবো। কমপ্লিমেন্ট দু প্রকার। আজ একটু টাইম লাগবে, এই পোর্শনটা শেষ না করলে পরের দিন ভুলে যাবো কোথা থেকে কি হয়েছে না হয়েছে, তাই এটা কমপ্লিট করে দিই। মিনিট 15 দাঁড়াও। কমপ্লিমেন্ট হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হলো, এবার আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারে জানবো। ঠিক আছে, তো এর যদি তুমি এ করতে পারো, ডেফিনিশন দিতে বলো আমাকে, তাহলে আমি এখানেই দিয়ে দিই, জায়গাটা ফাঁকাই রয়েছে। ডেফিনিশন কি দেবো, যে সাবজেক্টের ব্যাপারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করবে, সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশন দেবে, তথ্য দেবে। অবজেক্ট কমপ্লিমেন্টে কি হবে, অবজেক্টের ব্যাপারে দেবে, তথ্য দেবে। ওকে, একটা একটা করে পড়ি, এখানে অনেক মজা আছে দেখবে, মজা বলতে অনেক কিছু শেখার রয়েছে, বোঝার রয়েছে, এবং পরবর্তীকালে যখন আমি প্র্যাকটিস করবো না, দেখবা কত তাড়াতাড়ি হবে। সাবজেক্ট কমপ্লিট নিয়ে বলি আগে। দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট বললাম, সাবজেক্টের ব্যাপারে বলবে যে ওয়ার্ড, তাই না, সাবজেক্টের ব্যাপারে যে কোনো ইনফরমেশন দেবে, যে ওয়ার্ড বা কি বলবো, গ্রুপ অফ ওয়ার্ডস, তাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা হবে, সেই সাবজেক্ট কমপ্লিমেন্ট তোমার হতে পারে সে নাউন, ওই আগেরটার মতোই, বা প্রোনাউন, তার একটা কি বললাম, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি এই একটা একটা করে দেখাবো, নাউনের দেখাবো, প্রোনাউনের দেখাবো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ দেখাবো, তাহলে তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে গেলে সেই বাক্যের ভার্বটি লিঙ্কিং ভার্ব হবে, লিঙ্কিং ভার্ব হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার
আরেকটা তথ্য দিয়ে দিই, লাস্টে নাহলে আরেকবার বলে দেবো লিঙ্কিং ভার্বে আরো কি কি হয়। দেখো আমি আগে এইটা আগে বুঝিয়ে দিচ্ছি। ছোট্ট আছে, প্রোনাউনটা এক চান্সে হয়ে যাবে, তারপর নাউনে আসবো, তারপর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আসবো। যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কখন প্রোনাউনের কাজ করে সেটা আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিরকম, ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে হ্যাঁ উঠেছে, সাবজেক্ট রয়েছে, লিঙ্কিং ভার্ব রয়েছে, এখানে কোনো প্রোনাউন রয়েছে, ঠিক আছে? তো এই প্রোনাউনটা অবশ্যই এই সাবজেক্টের ব্যাপারে বলবে এবং এই প্রোনাউনটার নাম হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। হলো। এবং আরেকটা তথ্য যেটা ভিভিআই মনে রাখবে, এই প্রোনাউনটার অবজেক্টিভ কেস হবে না, উল্টোটা করব। অবজেক্টিভ কেস আমরা লিখি, আজকে একটা জিনিস আমরা কত ভুল লিখো সেটা এখানে ধরা পড়ে যাবে। এই প্রোনাউনটার সাবজেক্টিভ কেস বসবে, সাবজেক্টিভ কেস বসবে, সব বলছি ডিটেলে, চিন্তা করো না। সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস ব্যাপারটা কি, এই তো আই, আয়ের অবজেক্ট কি মি, তো আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এটাকে সাবজেক্টিভ কেস বলবো, মি হচ্ছে অবজেক্ট, এটাকে অবজেক্টিভ কেস বলবো। যেমন হি, এটা সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, ঠিক আছে? এরকম দে দেম। এবার এই রকম লিঙ্কিং ভার্বের পর যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট তো বটেই, এবং সেই প্রোনাউনটার এই পরীক্ষায় এইটা দেয়, তার অবজেক্টিভ কেস দিয়ে দেয়, কিন্তু উত্তর হবে কি সাবজেক্টিভ কেস হবে। একটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমাদের দিয়ে একদম লাইভ উদাহরণ দেখাচ্ছি, দেখো। ইট ইজ, তোমরা বলো না ইটস মি, দেখবা গাড়ির কাঁচে লেখা থাকে পিছনে ইটস মি, মানে কি ইট ইজ মি। হ্যাঁ, দিয়ে এখানে কোন একটা হু দিয়ে আরো রয়েছিল অনেক বড় বাক্য আমার মনে নেই, তো এরকম ছিল, বা তোমরা ইটস মি এইটুকু দিলেও বোঝে জিনিসটা একই হবে, বোঝা যাবে। দেখো এইদিকে আর যাবো না, হু জয়েন করবে, এদিকে একটা ক্লজ থাকবে, এদিকে আর যাবো না, যা হবে এখানে ইটস মি। ওকে, তাহলে এই ক্লজে একটাই ভার্ব রয়েছে, সেটা কি ইজ, এবং এটা মেন ভার্ব। তো মেন ভার্ব এ কিসের কাজ করছে, এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে অবস্থা বর্ণনা করছে যে এটা কে, এটা আমি, অবস্থা বর্ণনা করছে, তো এটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এই অবস্থার ব্যাপারটা যদি বুঝতে না পারো না, চিন্তা নেই, লাস্টে আমি সময় থাকলে লিঙ্কিং ভার্ব চেনার সহজে কি কে কে লিঙ্কিং ভার্ব আমি লিস্ট করে দেবো, ঠিক আছে? ইজি হয়ে যাবে তাহলে আরো। ইট ইজ মি, ইজ হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে রয়েছে, মি বলতে কে, ইট যে মি কে, সে একজনই, একটাই ব্যক্তি, ইটস মি, এটা আমি, এটা কে আমি কে একই তো, একজনই ব্যক্তি তো, তাহলে এটা তোমার সাবজেক্টের ব্যাপারে বলছে, এ সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। তোমার দেখার দরকার নেই লিঙ্কিং ভার্বের পর কোনো প্রোনাউন থাকলে সে সাবজেক্ট কমপ্লিমেন্টই হবে, চিন্তা করো না। এবার আমার বক্তব্য এটা নয়, বক্তব্য হচ্ছে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে প্রোনাউনটা যে বসবে লিঙ্কিং ভার্বের পর, এ দেখো অবজেক্টিভ কেসে আছে, অবজেক্টিভ কেসে আছে, এটাকে কি করতে হবে বললাম, এটাকে সাবজেক্টিভ কেসে বানাতে হবে, অর্থাৎ ইট ইজ আই বা ইটস আই এরকম বলবা, ঠিক আছে? মি হবে না, ইটস আই, হু দিয়ে ওখানে যা ছিল ছিল। ক্লিয়ার? ওটা বহুজন ভুল করে, মাথায় রেখো জিনিসটা। বেশ, নেক্সট আমি যেটা বলবো, প্রোনাউনটা তাহলে ইজি ছিল, চট করে আমি ওই জন্য বলে দিলাম প্রোনাউনটা। এবার আমি যেটাই আসছি, নাউনটা, নাউনটা একটু দুটো স্টেপে দেখবো, তারপর অ্যাডজেক্টিভে যাব। ধরো সাবজেক্ট আছে, সাবজেক্টের পর লিঙ্কিং, আর 5 মিনিট মতো লাগবে, একটু ইয়ে করো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস এখানে নাউন রয়েছে, লিঙ্কিং ভার্বের পর যে থাকবে সেটা কমপ্লিমেন্ট হবেই, এবং কমপ্লিমেন্ট নাউন হতে পারে, নয়তো প্রোনাউন হতে পারে, নয়তো অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা বললাম আমি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ধরো লিঙ্কিং ভার্বের পর কোনো একটা নাউন আছে, অবভিয়াসলি দেখবে এই সাবজেক্টের ব্যাপারে বলবে, তো এই হয়ে যাবে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। হলো? যেমন দেখো একটা উদাহরণ, শি ইজ আ এ টিচার, তো এখানে দেখো ইজটা কি,
লিঙ্কিং ভার্ব। সব জায়গায় কি স্যার ইজ লিঙ্কিং ভার্ব? না, আমি কি বলছি, আগের দিন শিখিয়েছি বলেই দিই লিঙ্কিং ভার্বের ব্যাপারটা। আগের দিন আমি শিখিয়েছি বি ভার্ব কোনগুলো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং 8টা। তো বি ভার্বের রূপগুলো মানে যে 8টা রূপের কথা বলছি, বি ভার্বে সেই 8টা রূপ যদি বাক্যে মেন ভার্বের কাজ করে তাহলে তাদেরকে লিঙ্কিং ভার্ব বলবো। দেখো এই বাক্যে একটাই ভার্ব ইজ, এটা তো বি ভার্বেরই রূপ, তাহলে একটাই ভার্ব রয়েছে ইজ, তার মানে এই বাক্যে এই মেন ভার্ব, তাহলে বি ভার্বের রূপ মেন ভার্বের কাজ করেছে, সেই জন্য এর নাম হয়ে গেল লিঙ্কিং ভার্ব। ইজি হয়ে গেল। স্যার বি ভার্ব ছাড়া কি আর লিঙ্কিং ভার্ব আছে? রয়েছে, তোমাদের দেখালাম, যেমন লুকস, অ্যাপিয়ার, সিম, টেস্ট। হ্যাঁ, আরো ডিটেল গুলো বলবো আমি যখন ভার্বের চ্যাপ্টার করাবো, এখন যেখানে যেটুকু দরকার সেটুকু লিখে দিচ্ছি, তাও একটু বেশিই বলছি। তো বি ভার্বের রূপ মেন ভার্বের কাজ করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। তো লিঙ্কিং ভার্বের পরে দেখো এই টিচার, এটা হচ্ছে নাউন, ঠিক আছে, একজন শিক্ষকটা হচ্ছে নাউন হলো। তাহলে এই যে এই টিচার আর সি একই ব্যক্তি তো, একই ব্যক্তি তো, সি আর টিচার, তাহলে এই সিটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ব্যাপারে বলছে সে কি টিচার, টিচারের ব্যাপারে বল, টিচারটা কার কথা বলছে, সি এর কথা বলছে, অর্থাৎ সাবজেক্টের কথা বলছে, তাহলে এই টিচারটা কি কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো ব্যাপারটা। এই হচ্ছে কাহিনী। এবার একটা জিনিস রয়েছে দেখো, বোঝার রয়েছে, এইখানটায় গন্ডগোল করে দেবে না। ধরো বললো শি ইজ অনেস্টি, কোথায় ভুল রয়েছে, ঠিক করে ছোট বাক্যটা এরকম বলবে। মানে আমি বলতে চাইছি, বলেই দিই এখানে, আমি বলতে চাইছি লিঙ্কিং ভার্বের পর যদি নাউন থাকে না, তাহলে পাশে লিখে রাখো চেক করে দেখবো, চেক করব। কি চেক করব, কেমন চেক করব, দেখো যে সঠিক কিনা, কিরকম ভাবে দেখো। শি ইজ অনেস্টি, ফার্স্ট অফ অল বলে দিই আমি, অনেস্টি হচ্ছে তোমার নাউন, এটাও কিন্তু নাউন। তো তোমার মনে হতে পারে যে লিঙ্কিং ভার্বের পর এটা লিঙ্কিং ভার্ব, বি ভার্বের বি ভার্ব মেন ভার্বের কাজ করছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে তোমার নাউন চলে এসছে, তুমি মনে করবে যে তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা মনে করবে। কিন্তু এক জায়গায় এখানে গন্ডগোলটা হয়ে যেতে পারে, ওই জন্য বললাম চেক করবে, লিঙ্কিং ভার্বের পর যদি নাউন আসে তুমি একটু চেক করবে, কি চেক করবে, এরকম ভরে যে সাবজেক্ট আর এই নাউনটা একই জন নাকি। তো চলো এরকম করে লিখি, শি ইজ ইকুয়াল টু অনেস্টি। তো শি আর অনেস্টি একই জিনিস কি হতে পারে কখনো? অনেস্টি একটা গুণের নাম, শি একজন একজন ব্যক্তি, শি আর অনেস্টি কখনো এক হতে পারে? অনেস্টি মানে কি সততা, সততা একটা আলাদা জিনিস, সে একটা আলাদা জিনিস, তাই না? তাই এই জন্য বললাম চেক করতে, তার মানে এখানে এই নাউনটা দিয়েছে, এটা এরর রয়েছে, এখানে নাউনটা হবে না, এখানে তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। সেই অ্যাডজেক্টিভটা কি, অনেস্ট, অনেস্ট সৎ, শি ইজ অনেস্ট। দেখো এবার ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি চেক করে দেখো, শি আর অনেস্ট এটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যেই সে সেই এই ব্যক্তিটাই অনেস্ট আবার, বোঝা গেল? তো এই জায়গাটা একটু চেক করবা, নাউন যখনই থাকবে লিঙ্কিং ভার্বের পর চেক করে নেবো যে ওই জায়গায় নাউনটা আদৌ ঠিক আছে না থাকবে, না ওর জন্য অ্যাডজেক্টিভ করবো ওকে চেঞ্জ করে। হলো, এবার আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে আসছি, তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিট হয়ে যাবে আজকে। আমরা কি কি বললাম, যে এই যে এইটা সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউনের কাজ করতে পারে, প্রোনাউনের কাজ করতে পারে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। অলরেডি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে দেখিয়ে দিলাম, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি, অনেকের মনে আসতে পারে স্যার অ্যাডজেক্টিভের নাম শুনেছি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার কি বলছেন, বা ছোটবেলায় পড়েছি ভুলে গেছি, একবার বলে দিন। ওই জন্য আমি আছি, চিন্তা নেই। দেখো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারপরে যদি তোমার নাউন থাকে তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম হয়ে যাবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমি এডিজে লিখলাম। আর অ্যাডজেক্টিভের পর তোমার কোনো নাউন যদি না থাকে তাহলে তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম হয়ে যাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। দেখাচ্ছি আমি উদাহরণ দিয়ে, যেমন দেখো শি ইজ বিউটিফুল,
ঠিক আছে, শি ইজ বিউটিফুল। তাহলে এখানে দেখো সে সুন্দর, তাহলে এর গুণ বোঝাচ্ছে, এর গুণ বোঝাচ্ছে, সাবজেক্টের গুণ বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টের কি আছে, প্রোনাউন আছে। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হবে, নয়তো প্রোনাউন, আগের দিন বলেছি। তো নাউন বা প্রোনাউনের ব্যাপারে যে ওয়ার্ড বলে সেই বিউটিফুল ওয়ার্ডটা এই প্রোনাউনের ব্যাপারে বলছে, সাবজেক্ট প্রোনাউনের ব্যাপারে। তাই এ হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভের আগে ঠিক আগে, অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, এই যে এখন এখানে লিখে কেটে দিলাম, নাউন নেই, তাহলে এই অ্যাডজেক্টিভের নাম কি হয়ে গেল, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়ে গেল? এবার আবার দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ উদাহরণটা দেখিয়ে দিই, তারপর কমপ্লিমেন্টে আসছি। শি ইজ এ বিউটিফুল গার্ল, আগেটা ছিল শি ইজ বিউটিফুল, এবার দিয়ে দিলাম শি ইজ এ বিউটিফুল গার্ল। এবার দেখো ঘটনাটা কি ঘটছে, অ্যাডজেক্টিভকে বিউটিফুল কেন, কারণ গার্ল নাউন, বালিকা, কেমন মেয়ে, সুন্দর মেয়ে। তো নাউনের ব্যাপারে যে বলে তাকে আমরা কি বলি, নাউন প্রোনাউনের ব্যাপারে যে বলে তাকে বলি অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এটা গেল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমি যেটা বলছিলাম যে লিঙ্কিং ভার্বের পর যে অ্যাডজেক্টিভটা আসবে এবং কমপ্লিমেন্টের কাজ করবে, কোথায় লিখলাম গো, দেখায় একবার, এই যে লিঙ্কিং ভার্বের পর যে অ্যাডজেক্টিভটা আসবে সেই অ্যাডজেক্টিভটা হবে এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করবে, সে হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আসবে, অ্যাট্রিবিউটিভ আসবে না। তো স্যার তার মানে কি আপনি বলতে চাইছেন যে এই বাক্যে কমপ্লিমেন্ট নেই? ভালো করে শুনে রাখো, এই বাক্যে কি কমপ্লিমেন্ট নেই? আছে, কিন্তু এই বাক্যে কমপ্লিমেন্ট কোনটা জানো তো? যদি এই বাক্যে কমপ্লিমেন্টের কথাই বলো, তাহলে সে কে, সে হচ্ছে একটা সুন্দর মেয়ে, শুধু সুন্দর নয়, সুন্দর মেয়ে গোটাটাই, এ থেকে শুরু করে এই গোটাটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, শুধু বিউটিফুলটাকে তুমি কমপ্লিমেন্ট হিসেবে বের করতে পারবে না, শুধু গার্লটাকেও পারবে না। তখন এই কমপ্লিমেন্টে যদি তোমাকে জিজ্ঞেস করে কিসের কাজ করছে, গোটাটাই নাউনের না অ্যাডজেক্টিভের না প্রোনাউনের, তখন তোমাকে বলতে হবে নাউনের। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় নাউন ফ্যামিলি। নাউন ফ্যামিলি কি, দেখো কত কি চলে আসছে, নাউন ফ্যামিলি বলছে এমন একটা ফ্যামিলি যার মধ্যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ সব কিছু চলে ঢুকে যাবে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এই বিউটিফুল গার্ল এই গোটাটাই নাউনের কাজ করছে, এবং এই নাউন ফ্যামিলি, এটাকে গোটাটাকে বলবো নাউন ফ্যামিলি। আর এই নাউন ফ্যামিলির মধ্যে তোমার কি কি রয়েছে, আর্টিকেল রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, নাউন রয়েছে। এখানে অ্যাডভার্বও ঢুকিয়ে দিতে পারতো, শি ইজ এ ভেরি বিউটিফুল, এখানে অ্যাডভার্বও ঢুকিয়ে দিতে পারতো। তো গোটাটাই কিন্তু একটা পরিবারের কাজ করবে, সেটা নাউনের পরিবারের, নাউনের মতো কাজ করবে, তখন কিন্তু আর শুধু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আলাদা করে বলা যাবে না। ক্লিয়ার? ওই জন্য এইটাকে তুমি, এই যে এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এই গোটাটা মিলে এটা নাউনের কাজ করছে, এটা আমি নাউনই বলবো। ওই জন্য আমি লিখে দিয়েছি যে কমপ্লিমেন্টের পর যদি শুধু অ্যাডজেক্টিভ কেউ আসে, শুধু অ্যাডজেক্টিভ যদি কেউ আসে, সেটাকে প্রেডিকেটিভই হতে হবে। যেমন শি ইজ প্রিটি বা শি ইজ বিউটিফুলি দিয়েই বোঝাই না, শি ইজ বিউটিফুল, হি ইজ কিউট। তো দেখো এইগুলোতে বিউটিফুল, কিউট, এগুলো নাউন বা প্রোনাউনের, মানে এই সাবজেক্ট নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই না? তাই এটা কি, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এবং এটা সে, এই শি আর বিউটিফুল একই ব্যক্তি এখানে, তাহলে এটা কি কমপ্লিমেন্ট। তাছাড়া আমরা জানি লিঙ্কিং ভার্বের পর মেন ভার্বের কাজ করছে বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এগুলো এগুলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর তোমার কি আসে, কমপ্লিমেন্টই আসে, তাহলে এটা তো কমপ্লিমেন্ট তো বটেই। কি কমপ্লিমেন্ট, সাবজেক্টের ব্যাপারে বলছে, তাই সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটাও সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমি শুধু অ্যাডজেক্টিভ লিখেছি, আরো ডিটেলে যদি তুমি লিখো, তুমি কি লিখবে, এইগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন বসেনি। এই অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন বসলে সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেত। এইগুলো, এগুলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমি যেটা বললাম, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ এলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আসবে, অ্যাট্রিবিউটিভ আসবে না। অ্যাট্রিবিউটিভ এলে গোটাটা নাউনের কাজ করে যাবে। কত কি জানার আছে বলো তো, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার ব্যাপার।